তো নমস্কার সবাইকে, আপনারা দেখছেন বিএমএলটি এডুকেশন পয়েন্ট আর আমি রামকৃষ্ণ চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের টপিক বোর্ডে দেখতেই পাচ্ছেন যে রক্তের রং লাল কেন হয়, হোয়াই ব্লাড ইজ রেড ইন কালার। তো আমাদের কোথাও কেটে গেলে ছড়ে গেলে আমরা দেখতে পাই যে রক্ত বেরোচ্ছে এবং রক্তের রংটা হচ্ছে লাল। তো এই মূল কারণ হিসাবে আমরা যেটা জানি, বেসিক কম বেশি সবাই একটু একটু জানে, এর কারণ হচ্ছে হিমোগ্লোবিন। ঠিক আছে, আর রক্ত হচ্ছে কি, রক্ত হচ্ছে লৌহ গঠিত রঞ্জক পদার্থ। তো এই যে লৌহ গঠিত রঞ্জক পদার্থ, এই যে লৌহ গঠিত ব্যাপারটা, এটা আসছে হচ্ছে হিমোগ্লোবিন থেকে। এই হিমোগ্লোবিনের মধ্যেই লোহার ব্যাপারটা রয়েছে, বা এফি, যেটাকে আয়রন বলছে। তো হিমোগ্লোবিনের স্পেলিং অনেকে এইচ এ ইউ লেখে, দুটো স্পেলিংই হয়, দুটোই ঠিক, এটাও ঠিক। তো এই হিমোগ্লোবিনকে যদি আমরা ভাঙি তাহলে এটা দুটো পার্টে ভাঙে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এই হিমটা মানে হচ্ছে আয়রন এবং গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন। ঠিক আছে, এই হিম গ্রুপ যেটা বা হিম ইউনিট যেটা, এটা হচ্ছে আয়রন ইউনিট। এটা হিম ইউনিট কীভাবে তৈরি হয় সেটা হচ্ছে ডিটেল যে এক্সপ্লানেশন, সেটাতে আমি বলছি। তো এই হিমোগ্লোবিনের মধ্যে যেহেতু লোহা রয়েছে, তো এই কারণেই রক্তের রং লাল হয়, সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, সবাই মানে কম বেশি সবাই জানি। তো এই যে হিমোগ্লোবিন বললাম, যে হিম ব্যাপারটা, হিমটা কোথা থেকে আসছে? এই যে আয়রন থাকার কারণে রক্তের রং লাল হয়, এটা হচ্ছে একটা সবার প্রাথমিক ধারণা। এরপর আসছি ডিটেল যে এক্সপ্লেনেশন বললাম, সেই ডিটেল এক্সপ্লেনেশন আসছে এই হিম ইউনিট কিভাবে তৈরি হয়। ঠিক আছে, তো এই যে হিম ইউনিট, এই হিম ইউনিটটা তৈরি হয় পরফিন নামে একটা কম্পাউন্ড রয়েছে, পরফিন। এই পরফিন কি হয়, পরফিনের সাথে টেট্রাপাইরোল নামক একটি কম্পাউন্ড যুক্ত থাকে, কানেক্টেড থাকে। কিভাবে? যে পরফিনের সাথে কি থাকে, টেট্রাপাইরোল। ঠিক আছে, এই যে টেট্রাপাইরোল কম্পাউন্ডটা যুক্ত থাকে পরফিনের সাথে, এটা যুক্ত কানেক্টেড থাকে কিসের মাধ্যমে? এটা থাকে হচ্ছে মিথিলিডাইন লিঙ্কেজ। মিথিলিডাইন লিঙ্কেজ, যেটা হচ্ছে ডবল বন্ড সিএইচ বন্ড 2। এই লিঙ্কেজের মাধ্যমে এই টেট্রাপাইরোলগুলো পরফিনের সাথে যুক্ত থাকে। আচ্ছা, টেট্রাপাইরোলটা হচ্ছে, এর স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এরকম, এন বন্ড এইচ, এখানে এটা হচ্ছে টেট্রাপাইরোল। তো এই যে পরফিন, এটা হচ্ছে থাকে আনসাবস্টিটিউটেড অবস্থায়, মানে কোনো রকম প্রতিস্থাপিত হয়নি, সেই হিসাবে থাকে এই টেট্রাপাইরোলটা। এরপরে এই যে পরফিনটা রয়েছে, এই পরফিন যখন এই টেট্রাপাইরোলের 8 পজিশনে যে টেট্রাপাইরোল রয়েছে, সেই পজিশনটাকে কি করে, সাবস্টিটিউশন হয়, তখন সে প্রডিউস করে হচ্ছে পরফিরিন রিং, যেটা এই পরফিন থেকে যে 8 পজিশন পাইরোল রয়েছে সেটাকে সাবস্টিটিউশনের মাধ্যমে তৈরি করছে হচ্ছে পরফিরিন রিং। এই যে পরফিরিন রিং, এটাই পরে তৈরি করে প্রোটোপরফিরিন বা পিআইএক্স। ঠিক আছে, আচ্ছা, এই যে পরফিন জিনিসটা রয়েছে, এই পরফিনটা যুক্ত থাকে হচ্ছে আলফা কার্বনের সাথে। ঠিক আছে, আলফা কার্বনের সাথে মিথিলিডাইন লিঙ্কেজের মাধ্যমে যুক্ত থাকে। তো এই যে যেটা বলছিলাম, যে পরফিরিন রিং, যেটা পরফিরিনটা, এই পরফিরিন পরে তৈরি করে আবার সাবস্টিটিউশনের মাধ্যমে তৈরি করে বা প্রতিস্থাপনের মাধ্যমে তৈরি করে কি, প্রোটোপরফিরিন। এই প্রোটোপরফিরিনটাকে আমরা বলি। তাহলে প্রথমে আমরা এলাম পরফিনটা কি অবস্থায় থাকে, আনসাবস্টিটিউটেড অবস্থায় থাকে, যেখানে টেট্রাপাইরোলগুলি রয়েছে। তারপরে সেটা তৈরি করে হচ্ছে, এটাই হচ্ছে পরফিরিন তৈরি করছে, এটা পরফিরিন তৈরি করছে। পরফিরিন তৈরি করছে এবং এই পরফিরিনের পরে তৈরি হচ্ছে প্রোটোপরফিরিন, বা এটাকে বলা হয় পিআইএক্স।
প্রোটোপরফিরিন 9। তো এই যে প্রোটোপরফিরিন 9 এইটা পরে তৈরি করে হচ্ছে, এটা আয়রনের সাথে বাইন্ড করে, মানে Fe2+ আয়রনের সাথে বাইন্ড করে তৈরি করে Fe2PiX। এই যে প্রোটোপরফিরিনের যে 4টে পাইরোল নাইট্রোজেন রয়েছে, সেই পাইরোল নাইট্রোজেনগুলোর সাথে যে Fe2+ রয়েছে বা Fe2 রয়েছে, তার সমন্বয়ে তৈরি হচ্ছে Fe2PiX, মানে প্রোটোপরফিরিন 9 এবং তার সাথে Fe2। আর এই যে Fe2PiX যেটা বলছি, এইটাকেই আমরা বলি হিম। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি হিম বি। এটাই হচ্ছে হিমের স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারটা রয়েছে, এটাই হচ্ছে হিমের স্ট্রাকচার। এই যে বললাম যে প্রোটোপরফিরিন 9 এবং Fe2 এর সমন্বয়ে তৈরি হয় হচ্ছে হিম। পরবর্তীকালে এর সাথে হিমের সাথে গ্লোবিন প্রোটিন চেন বা গ্লোবিন প্রোটিন হিস্টিডিন যেটাকে বলি, সেটা যুক্ত হয়ে তৈরি করে হিমোগ্লোবিন। ঠিক আছে, এই হিমোগ্লোবিন যেটা বললাম যে তার হিম ইউনিট, শুধু এই হিম ইউনিটটা শুধুমাত্র অক্সিজেনের সাথে কিন্তু বাইন্ড করতে পারে না। এই যে হিমোগ্লোবিনের হিম ইউনিট রয়েছে, শুধু হিম ইউনিটটা কিন্তু অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে না। এই হিম ইউনিটের সাথে গ্লোবিনটাকে যুক্ত হতে হবে এবং সেটা হিমোগ্লোবিন হওয়ার পরেই অক্সিজেনের সাথে বাইন্ড করবে। তো এবার আসছি যে লাল রংটা আমরা কিভাবে দেখতে পাই, সেই ব্যাপারটাই। তাহলে এটা গেল হচ্ছে পরফিরিন থেকে কিভাবে আমাদের হিম গ্রুপটা তৈরি হচ্ছে সেটা। ঠিক আছে, এরপরে এই যে পরফিরিন রিং বললাম, পরফিরিন রিং, Fe2 তো একটা মেটাল, Fe হচ্ছে আয়রন, এটা হচ্ছে মেটাল। তাহলে Fe পাশে যে পরফিরিনের একটা রিং তৈরি হচ্ছে বা প্রোটোপরফিরিনের যে রিং তৈরি হচ্ছে, এই যে পরফিরিন রিং, এটা তো একটা লিগ্যান্ড। তো আমাদের যে ক্রিস্টাল ফিল থিওরি রয়েছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রির, ক্রিস্টাল ফিল থিওরি বা ক্রিস্টাল ফিল তত্ত্ব, এই তত্ত্ব অনুযায়ী এই যে পরফিরিন রিং রয়েছে, মানে এটাকে আমরা বলছি লিগ্যান্ড। ঠিক আছে, এই পরফিরিন রিং বা এটাকে বলছি লিগ্যান্ড। এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেটাল। যখন একটা মেটালের চারপাশে একটা লিগ্যান্ড কি হয়, যুক্ত থাকে, তখন কি হয়, এই যে মেটালটা রয়েছে আর এই যে পরফিরিন রিং রয়েছে, এই যে Fe2+ আয়নটা রয়েছে, এর 5টা ডি অরবিটাল রয়েছে। ঠিক আছে, 5টা ডি অরবিটাল কি কি, DXY, DYZ অ্যান্ড DZX, আর হচ্ছে দুটো DX² - Y² আর একটা হচ্ছে DZ²। তাহলে এই যে 5টা ডি অরবিটাল, এইগুলো একই এনার্জি স্টেটে আর থাকতে পারে না। ঠিক আছে, তখন কি হয়, এটা দুটো আলাদা আলাদা এনার্জি স্টেটে ভাগ হয়ে যায়। দুটো এনার্জি স্টেটে ভাগ হয়ে যায় আলাদা আলাদা। কি কি, একটা হচ্ছে T2G আর একটা হচ্ছে EG। এই T2Gটা হচ্ছে লোয়ার এনার্জি স্টেট, আর এই EGটা হচ্ছে হায়ার এনার্জি স্টেট। ঠিক আছে, তো এই যে T2G আর EG, T2G তে কি কি থাকে, 5টা ডি অরবিটালের মধ্যে কোনগুলো, DXY, DYZ অ্যান্ড DZX। আর EGর মধ্যে রয়েছে DX² - Y² আর DZ²। ঠিক আছে, এইবার এই ক্রিস্টাল ফিল তত্ত্ব অনুযায়ী এদের মধ্যে একটা ডিডি ট্রানজিশন ঘটে। ঠিক আছে, মানে ডিডি স্থানান্তরকরণ। সেটা কিভাবে হয়, আচ্ছা, এই যে T2G আর EG একটা লোয়ার এনার্জি স্টেট, একটা হায়ার এনার্জি স্টেট, এর মাঝে একটা হচ্ছে এনার্জি গ্যাপ তৈরি হয়। এই দুটোর মাঝে, এই দুটো এনার্জি স্টেটের মাঝে একটা এনার্জি গ্যাপ থাকে। সেই এনার্জি গ্যাপটাকে বলা হয় কি, এই এনার্জি গ্যাপটাকে বলা হয় CFSE, যেটাকে আমরা বলি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। ঠিক আছে, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। তো
তো এই যে এনার্জি গ্যাপ এবং এই যে বললাম লোয়ার এনার্জি স্টেট এবং হায়ার এনার্জি স্টেট T2G এবং EG, তো এই লোয়ার এনার্জি স্টেট থেকে ইলেকট্রনগুলো কি করে এই হায়ার এনার্জি স্টেটে চলে যেতে থাকে। যখন লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে ইলেকট্রনগুলো ট্রান্সফার হয় তখন তারা আবার ইলেকট্রনগুলো আবার কি হয়, তো এখান থেকে এখানে ইলেকট্রনগুলো কি হচ্ছে, ইলেকট্রনগুলো চলে যাচ্ছে এবং এটা যাওয়ার পরই তারা আবার এখানে মানে লোয়ার এনার্জি স্টেটে আবার তারা কিন্তু ব্যাক করতে চায়। ঠিক আছে, এই যে ব্যাক করতে চায়, ব্যাক করার সময় যেহেতু তারা হায়ার এনার্জি স্টেটে চলে গেছে লোয়ার এনার্জি স্টেট থেকে, ব্যাক করার সময় তাদের যে এনার্জি, সেই এনার্জিটা কিন্তু এমিট করতে থাকে বা বিকিরণ ঘটাতে থাকে। তো এই যে এনার্জির বিকিরণ ঘটছে, তো এই এনার্জির বিকিরণগুলোকে আমরা ভিজিবল রেঞ্জে এর কালার হচ্ছে রেড। ঠিক আছে, এই কালারটাকে আমরা রেড কালার হিসেবে দেখতে পাই, যেটা হিম গ্রুপ থেকে আমরা পাচ্ছি বা আয়রন থেকে পাচ্ছি যেটা বলা হয়। তো এই কালারটাকে আমরা লাল কালার হিসেবে দেখি, যেটাকে বলি যেই লাল কালারের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে বেশি। তো এটা গেল যে হিম গ্রুপের কি কাজের কারণে আমরা এটাকে লাল রঙের ব্লাডটাকে আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। এরপরে আসছি যে ব্লাডটা কিভাবে অক্সিজেনের সাথে বাইন্ড করে, এই হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে কিভাবে বাইন্ড করছে। হিমোগ্লোবিন প্রথমে কি হয়, আমাদের যে আমরা জানি যে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড ভেন্সের মাধ্যমে, ভেন মানে হচ্ছে শিরার মাধ্যমে কি হয় আমাদের হার্টে আসে। ঠিক আছে, ভিনা কাভার মাধ্যমে হার্টে আসে, তারপর আবার রাইট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকেল এসবের মাধ্যমে কি হচ্ছে, সরি রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকেল এগুলোর মাধ্যমে কি হয় পালমোনারি আর্টারিসের মাধ্যমে আবার যাচ্ছে লাংসে। ঠিক আছে, তো এই ব্লাডটা যখন লাংসে যায়, লাংসে গিয়ে সেটা হচ্ছে অক্সিজেনেটেড হয়। লাংসের মধ্যে হিমোগ্লোবিন কি করে অক্সিজেনের সাথে বাইন্ড করে এবং অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। তাহলে লাংসের মধ্যে কি হচ্ছে, লাংসের মধ্যে যখন ব্লাড যাচ্ছে, ব্লাডটা যখন যাচ্ছে লাংসের মধ্যে, তখন হিমোগ্লোবিনটা কি করছে অক্সিজেনের সাথে বাইন্ড করছে এবং তৈরি করছে অক্সি হিমোগ্লোবিন। আগেই বললাম যে শুধু হিম যে রয়েছে হিম গ্রুপ হিমোগ্লোবিনে অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে না, তার সাথে গ্লোবিন প্রোটিন থাকতেই হবে। তো এটা তৈরি করছে অক্সি হিমোগ্লোবিন, যেটা পরে আবার হার্টে ফিরে যায় যেই ব্লাডটা, এবং সেটা আমাদের পুরো সারা শরীরে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে এটা আমরা বলি বিশুদ্ধ রক্ত। ঠিক আছে, তো হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করছে। আমরা দেখেছি যে আমাদের যে ভেন রয়েছে বা আর্টারি রয়েছে, দুটো যে আলাদা আলাদা জিনিস। তো ভেনের ক্ষেত্রে ভেন হচ্ছে শিরা, আর্টারি হচ্ছে ধমনী। আমরা দেখছি ধমনীর রক্ত হচ্ছে একটু হালকা লাল এবং যে শিরা রয়েছে ভেন তার রক্ত হচ্ছে একটু কালচে লাল। তো এইটা কেন হয়, যেহেতু আর্টারির মধ্য দিয়ে এই যে অক্সিজেনেটেড ব্লাড বললাম সারা শরীরে ছড়িয়ে পড়ছে, সেই কারণে হচ্ছে আমাদের যে আর্টারি রয়েছে তার রক্ত হচ্ছে হালকা লাল। এবং কি করছে, যখন অক্সিজেনটা যখন হিমোগ্লোবিনটা অক্সিজেনটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে আর্টারির মাধ্যমে, তখন কি করছে আর্টারির মাধ্যমে নিয়ে গিয়ে বিভিন্ন সেল টিস্যু অর্গান বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, এবং সেখানে গিয়ে যখন সেটা কি করছে কোথায় স্থানান্তর করে, আচ্ছা যে হিমোগ্লোবিন একটা প্রোটিন, আয়রন কন্টেনিং প্রোটিন, এবং তাছাড়া আর একটি প্রোটিন রয়েছে সেটা হচ্ছে মায়োগ্লোবিন। তো হিমোগ্লোবিন যখন অক্সিজেনটাকে নিয়ে যাচ্ছে আমাদের সারা শরীরে ছড়ানোর জন্য, হিমোগ্লোবিনটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের কাজ করছে, এবং সে যখন ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে তারপরে সেটাকে ট্রান্সফার করছে কার কাছে, মায়োগ্লোবিন নামে আরেকটি প্রোটিনের কাছে। এই মায়োগ্লোবিনটা কি করে, মায়োগ্লোবিনের ফাংশন হচ্ছে এটা হচ্ছে এই যে অক্সিজেনটাকে স্টোর করে এবং আমাদের পরের যে কাজগুলো রয়েছে, ঠিক আছে, মেটাবলিক অ্যাক্টিভিটি বা অন্যান্য এর জন্য সেই অক্সিজেনটাকে কাজে লাগাচ্ছে হচ্ছে মায়োগ্লোবিন। বোঝা গেছে? তাহলে যে হিমোগ্লোবিন কি হচ্ছে ট্রান্সপোর্ট করে কে, হিমোগ্লোবিন, এবং সেটাকে স্টোর করছে কে, মায়োগ্লোবিন। তো এই যে হিমোগ্লোবিন নিয়ে যাচ্ছে এবং অক্সিজেনেটেড ব্লাডটাকে নিয়ে যাচ্ছে, সেই কারণে হচ্ছে আর্টারির ব্লাডটাকে আমরা একটু ব্রাইট রেড মানে একটু হালকা লাল দেখি, এবং আমাদের যে ভেন শিরার রক্তটাকে একটু কালচে লাল দেখি। ঠিক আছে, এটাই হচ্ছে ফারাক, এবং এটাই হচ্ছে যে রক্তের রং কেন লাল আমরা দেখি।
তো সাধারণ ধারণা থেকে প্রথম আমাদের মাথায় আসে হিমোগ্লোবিন, এবং একটু ডিটেল এক্সপ্লেনেশনে গেলে আমরা এখানে পাই ক্রিস্টাল ফিল্ড থিওরি এবং ডিডি ট্রানজিশন যেটা বললাম, ঠিক আছে, সেই জিনিসটা। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং আমার ফেসবুক যে প্রোফাইল রয়েছে রামকৃষ্ণ দাস, এমটি রামকৃষ্ণ দাস, অবশ্যই ফলো করে নিও সবাই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি তোমাদের কোনো ওপিনিয়ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। থ্যাংক ইউ সবাইকে।